সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে ভারত থেকে একটা বড় সাপোর্ট তারা পেয়েছেন। দেশটাকে তারা নিয়ন্ত্রণ করেছেন। যশোর ক্যান্টনমেন্টে 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের সহ এখানে বলা হচ্ছিল, তা উনি বললেন যে এখানেও থাকতে পারে। প্রিয় দর্শক, স্বাগত জানাই খবরের পিছনের খবরের আরেকটি পর্বে। আজ আমরা আলাপ করব, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় লক্ষ্য করেছেন যে এ পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়েছেন, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে শেখ পরিবারের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কেউই এ পর্যন্ত গ্রেপ্তার হননি। তো এটার কারণ কি এবং তারা কোথায় আছেন সে সম্পর্কে আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। এ বিষয়ে আলাপ করার জন্য আমার সঙ্গে আজ আছেন বাংলাভিশন ডিজিটালের প্রধান প্রতিবেদক সুজন মাহমুদ। সুজন মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা সুজন মাহমুদ, আপনি তো খোঁজ খবর রাখছেন যে আওয়ামী লীগ নেতারা কে কোথায় আছে এবং কি অবস্থায় আছে, দীর্ঘদিন থেকেই আপনি খোঁজ খবর রাখছেন। তা আমরা আজকে জানতে চাচ্ছি আপনার কাছে যে শেখ পরিবারে আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 9 জন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জন এমপি ছিলেন তার পরিবারে, তার আত্মীয় স্বজন, এবং এর মধ্যে আবার মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন 6 জনের মতো। 6 জন। তো এদের কেউ গ্রেপ্তার হয়নি এবং শেখ পরিবারে আরও অনেকে আছে যারা প্রভাবশালী ছিল, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণ তারা করতেন। তো এদের কেউই এ পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এর কারণটা কি? আসলে কারণ বলতে গেলে আমরা যদি প্রথমেই বলি, তা এরা দেশে থাকলে তো গ্রেফতার হবে। তার মানে যখন দেশ অস্থিতিশীল ঠিক সেই সময় বলা চলে একটা বড় একটা অংশ তারা দেশের বাইরে বিভিন্নভাবে দেশ ছেড়ে চলে গেছে। এর মধ্যে বেশিরভাগ চলে গেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। তা আপনি জানেন যে ভারত এবং আওয়ামী লীগ এটা কিন্তু বরাবরই আওয়ামী লীগের জন্য একটা খুব বলা চলে নিরাপদ জায়গা হিসেবে এতদিন প্রমাণিত। সেই জায়গা থেকে তারা তাদের সাপোর্ট যেটা এটা পাচ্ছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, তারা কিন্তু তাদের এই সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে ভারত থেকে একটা বড় সাপোর্ট তারা পেয়েছেন। তা সুতরাং অন্য যারা নেতাকর্মী আছেন, এ কারণে তাদের নেত্রী এবং টপ মোস্ট 2 জন মানুষ যখন আওয়ামী লীগের সিনিয়র 2 জন ক্ষমতাশালী প্রভাবশালী এবং 2 জন মানুষ যখন ইন্ডিয়াতে আছে, এ কারণে সব নেতাকর্মীর কিন্তু মানসিকভাবে একটা গন্তব্য নির্ধারণ করা ছিল এবং এখনো আছে বলা চলে, সেটা ভারত। এই কারণে আমাদের সীমান্তগুলোতে আপনি দেখেছেন কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে অনেকেই সীমান্ত এলাকা থেকেও গ্রেফতার হয়েছেন। তা সুতরাং এটা আপনার মতো আমিও খুব হতাশ, যে আসলে হতাশ না, আমারও একই প্রশ্ন, বিস্মিত আমি যে যেহেতু শেখ পরিবারের কেউ, তারাই তো এতদিন ধরে তাদের যে ক্ষমতা বলা চলে যে একদম দেশটাকে তারা নিয়ন্ত্রণ করেছেন, লুটপাটের যে নেতৃত্বটা এটা কিন্তু তারা দিয়েছেন, দেশটাকে ফোকলা করেছেন একদম, দেশটাকে বলা চলে একটা আবার সেই বটমলেস অন কাইন্ড অফ একটা ছাড়া ঝুরি, যেটা এখানে এই অবস্থায় তারা নিয়ে গিয়েছিলেন। তা সেই জায়গা থেকে কিন্তু তাদের কেন এখন পর্যন্ত কোনো গ্রেফতার বা এই ধরনের সংবাদ আমরা পাচ্ছি না, এখানে আমিও বিস্মিত। এখানে আরো একটু ভালো করে খোঁজ নিলাম যে আসলে ওনারা কোথায়। তা আমি দেখলাম যে আপনি জানেন যে কিছুদিন আগে আইএসপিআর থেকে 626 জনের যে তালিকা তারা প্রকাশ করেছিল, তারা তাদের নাম সরাসরি হয়তো বা প্রকাশ ওইভাবে করেনি গণমাধ্যমে, কিন্তু তারা বলেছিল 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং তারা পরবর্তীতে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সেখানেও কিন্তু আমরা আমাদের বিভিন্নভাবে আবার খুব নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে আমরা জেনেছিলাম যে কে ছিলেন ক্যান্টনমেন্টে, এখানে ছিলেন শেখ পরিবারের খুব প্রভাবশালী কয়েকজনের নাম আমরা শুনেছিলাম, যেমন শেখ সেলিমের নাম আমরা শুনেছিলাম যে উনি আছেন, শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ের নাম আমরা শুনেছিলাম। তারপর এই ধরনের এরপরে আওয়ামী লীগের যেমন সাধারণ সম্পাদক এখনো আছেন রানিং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম আমরা শুনেছি, পলকের নাম আমরা শুনেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু আমরা আজকের আলোচনা করছি শেখ পরিবারের লোকজন, তারা আসলে ওই সময়ও আমরা ভাবছিলাম যে হয়তোবা তাদের মধ্যে থেকে শেখ পরিবারের লোকজনের অনেকের নাম শুনতে পাবো, কিন্তু আমরা যখন
আরো দেখলাম যে খুব কম সংখ্যক শেখ পরিবারের নাম আমরা শুনেছি, শেখ জুয়েলের নাম শুনেছি। তারপর চিন্তা করলাম, ভাবলাম যে আরেকটু খোঁজ নেওয়া দরকার, এরা আসলে কোথায়। এবং নাবিল ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে, এরা কিন্তু আন্দোলন যখন তুঙ্গে ঠিক সেই সময় এরা দেশ ছেড়েছে। মানে বিশেষ করে আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ হাসিনার যে ফুফাতো ভাই, বরিশালের গডফাদার হিসেবে যাকে চিহ্নিত করা হয়, তো তিনি নাকি 2 তারিখ রাতেই ভারতে চলে গেছে। এবং তার উদ্দেশ্য কি জানেন? তার ছোট ছেলে শেখ সৈনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, তাকে নিয়ে গেছে আজমির শরীফ পরিদর্শনে। মানে এটা উনি তার ভক্ত যারা আছে বা তার অনুসারী যারা আছে তাদেরকে বলেছেন যে আমি ভারতে যাচ্ছি, আমার আজমির শরীফ দর্শন করতে যাব। কিন্তু ওখানে আবার এর আগে আমরা অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে তার মেয়ে, একমাত্র মেয়ে আঞ্জুমান আরা কান্তা, তা ওনার বাড়ি এবং ওনার বিবাহ কিন্তু হয়েছে ভারতে। ভারতে তার জামাতে কিন্তু ভারতীয় নাগরিক। হ্যাঁ, ভারতীয় নাগরিক। আরো ইন্টারেস্টিংলি সে হচ্ছে ওই আজমির শরীফের একজন খাদেমদের একজন, ওই এবং ভারতের নাগরিক। সে ভারতেই তারা থাকে, দিল্লিতে থাকে। এবং শোনা যাচ্ছে যে আবুল হাসনাত আবদুল্লাহর পরিবারের প্রচুর সম্পত্তি তারা ভারতে ক্রয় করেছেন, বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে ভারতে তারা সম্পত্তি করেছেন, এরকম গুঞ্জনও আছে। এটা আপনি ঠিকই বলেছেন। এই ধরনের অনেক গুঞ্জন শুধু না, বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের তথ্যগুলো কিন্তু উঠে এসেছে যে তাদের অনেক টাকা পয়সা, তার মেয়ে যেহেতু ওখানে দিল্লিতে একটা নিরাপদ অবস্থানে আছেন, তার সুতরাং বরাবরই যেহেতু তাদের একটা নিরাপদ জায়গা হিসেবে তারা ইন্ডিয়াকে বেছে নেন, যার কারণে প্রথম প্রায়োরিটি হিসেবে ইন্ডিয়াতে তারা তাদের সম্পদগুলো গড়েছেন। তা এই কারণেই যখন আন্দোলন তুঙ্গে, এই সময় আজমির শরীফে যাবেন দর্শন করতে, তার ছোট ছেলেকে নিয়ে তার মেয়ের বাসায় গিয়েছে এবং তার পরিবারের বলা চলে বড় একটা অংশ তারা ওখানেই আছেন। কিন্তু শোনা যাচ্ছে তার ছেলে, যিনি মেয়র ছিলেন, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ, তা সে হয়তোবা শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন। সে ওই সময় তাদের সাথে দেশ ছাড়তে পারেননি, কিন্তু পরবর্তীতে দেশ ছেড়েছেন কিনা এটার সঠিক মানে স্পষ্ট তথ্য কোথাও নাই। কিন্তু বলা হচ্ছে যে সেও হয় মানে আত্মগোপনেই আছেন, কিন্তু হয়তোবা খুব অচিরেই তারা তাদের মতো করে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, চেষ্টা চালাচ্ছেন। তা সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে, যেমন আমি এটা বললাম যে আন্দোলন যখন তুঙ্গে, এই মুহূর্তে আপনি আরেকটা বিষয়, একটা ছবি ভাইরাল হয়েছিল শেখ হাসিনার ভাতিজা, আরেকজন ফুফাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ ফজলুর তাপস, উনি ঢাকার মেয়র। 3 তারিখে তার একটা ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম যে সে দেশ ছেড়ে ছাড়ছেন, বিমানের একটা ছবি। এটা নিয়ে আমি তখন বিশেষ করে আমি নিজেই খোঁজ নিয়েছিলাম যে আসলে সে দেশ ছেড়েছেন কিনা। তার কাছের যে কয়েকজন লোকজন ছিল, তার পিএস, এপিএস, তাদেরকে যখন বললাম যে উনি দেশ ছেড়েছেন কিনা, এবং একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমি আপনাকে বলি। আমরা নিশ্চিত হয়েছি যে উনি দেশ ছেড়েছেন। উনি শনিবার, সেই দিনটা ছিল শনিবার, সকাল 8:30টার বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে উনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এটা নিশ্চিত হয়েছিলাম। নিশ্চিত হয়ে যখন তার অনুসারীদের মধ্যে আমাদের যাদের মাধ্যমে তার খোঁজ নিতাম, তার এপিএস বা অফিসিয়াল যে লোকজনগুলো ছিল, তাকে যখন আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে উনি আসলে দেশ ছেড়েছেন, তা এটা আসলে কতটুকু সত্য, প্রশ্নই আসে না, আমার সাথে উনি এখনো আছেন, আমি আপনার সাথে ওনার ছবি পাঠাচ্ছি, দাঁড়ান। তো এই ছবিটা তাদের কাছে উঠানো ছিল, পুরানো ছবি, একটা সেলফি উঠাই দিলেন, বললেন যে আমি তো এখনো ওনার সাথে আছি। তা আমি বললাম যে আপনি ওনাকে দেন, স্যার একটু ব্যস্ত আছে, পরে ফোন দেন। তা উনি আর পরে আমার ফোন রিসিভ করেননি। আচ্ছা, যে কথাটা আমরা আলাপ করছিলাম, আবুল হাসনাত আবদুল্লাহর মেয়ে আঞ্জুমান আরা, যার ভারতে বিয়ে হয়েছে, তার ব্যাপারে একটা তথ্য আছে। মনে করা হয় বা বলা হয়, বরিশালের মানুষজন বলে যে এই আঞ্জুমান আরা ছিল হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ, তার বাবা আবুল হাসনাত আবদুল্লাহর কেশিয়ারের মতো। যে অর্থ লেনদেন, অবৈধভাবে যে সব অর্থ সম্পদের মালিক তিনি হয়েছেন, এগুলো দেখাশোনা করা, এগুলো লেনদেনের মাধ্যম ছিল ওই আঞ্জুমান আরা। আচ্ছা, আপনি বলছিলেন তাপসের কথা, আরেকজন শেখ পরিবারের আরেকজন সদস্য শেখ সেলিম, তার ব্যাপারে কি তথ্য আছে? শেখ সেলিমের বিষয়টা যেটা আপনি বলছিলেন সে ক্যান্টনমেন্টে ছিলেন প্রথমে, এটা আমরা ওই সময় খুবই ভালোভাবে নিশ্চিত হয়ে বলছি যে উনি ক্যান্টনমেন্টে সেফ হাউসে ছিলেন, মানে তাদের আশ্রয়ে ছিলেন। তখন যে নেতা কর্মীরা
আশ্রয় প্রার্থনা করেছিলেন, তাদের মধ্যে উনি ছিলেন। তা উনি বের হওয়ার পরে, মানে ওই সময় আইএসপিআর যখন ঘোষণা দিলেন তার পরপরই তার হদিস আর পাওয়া যাচ্ছে না। তা এখন ধরে নেওয়া হচ্ছে যে উনি ওই সময়ের মধ্যেই, যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, ওই সময়ের মধ্যেই উনি দেশ ছেড়ে যেতে পারেন। আমি গতকাল আবার আরেকটা পত্রিকার এক সিনিয়র সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, যারা ডিফেন্স নিয়ে কাজ, ডিফেন্স জার্নালিজমের সাথে অনেক দিন ধরে জড়িত। উনি একটা মজার অভিজ্ঞতা বর্ণনা করলেন যে এর আগে একটা সংবাদ মোটামুটি সংবাদ মাধ্যমে এসেছিল, পরবর্তীতে এটা আবার চেপে গেছে। যশোর ক্যান্টনমেন্টে 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের সহ এখানে বলা হচ্ছিল। তা উনি বললেন যে এখানেও থাকতে পারে। আচ্ছা, এই কারণে একটা ধূম্রজাল রয়ে গেছে। তবে নামিল ভাই, আমি যেটা বলছিলাম যে আন্দোলন যখন তুঙ্গে, ঠিক এই সময়ের মধ্যে, জুলাই এর মধ্যেই কিন্তু আওয়ামী লীগের শেখ পরিবারের যে নেতারা, মানে নেতৃত্বস্থানীয় যে মানুষগুলো আছেন, আপনি শুরুতেই বলছিলেন যে তারা এই সংসদেও 9 জন সংসদ সদস্য হিসেবে ছিলেন শেখ পরিবারের মধ্যেই। তারা প্রত্যেকটা গেল কয়েকটা সংসদ নির্বাচনে কিন্তু তাদের এই অবস্থান কিন্তু ছিল 9 জন কিংবা 10 জন, 9 জন এবং 10 জন, এই দুইটার মধ্যে। তা এরই প্রেক্ষিতে কিন্তু এর পাশাপাশি মেয়রও ছিল, গুরুত্বপূর্ণ মেয়র ছিল। তো এই লোকগুলো কিন্তু যখন আন্দোলন তুঙ্গে একদম জুলাইয়ের শুরুর দিকেই তারা বুঝে গিয়েছিল যে হচ্ছে দেশ ছাড়তে হবে। এই কারণে সবার আগে তাপসের কথা বললাম, মানে ঢাকার দক্ষিণের যে সাবেক মেয়র শেখ ফজলুল তাপসের কথা বললাম। উনি 3 তারিখে দেশ ছেড়ে গিয়েছেন। তার আপন বড় ভাই যুবলীগকে ধরা হয় যে আওয়ামী লীগের খুব ভ্যানগার্ড বলা চলে, খুব শক্তিশালী একটা সংগঠন। সেই যুবলীগের উনি চেয়ারম্যানের দায়িত্বে, শেখ ফজলে নূর পরশ, শেখ ফজলে পরশও কিন্তু জুলাইয়ের মধ্যেই, তাপস যাওয়ার পরপরই পরশও বিদেশে পাড়ি জমিয়েছেন। এটা নিয়ে যদিও কয়েকদিন আগ পর্যন্ত খুব আলোচনা ছিল যে আসলে পরশ কোথায়। তো এই বিষয়টা যুবলীগেরই অন্য এক নেতা গণমাধ্যমে মোটামুটি নিশ্চিত করেছেন যে উনি জুলাইয়েই দেশ ছেড়ে চলে গিয়েছেন। আবার শেখ হেলালের কথা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের আওয়ামী লীগ এটা বারবারই বলতো দক্ষিণবঙ্গের বাঘ শেখ হেলালকে। শেখ হেলালও কিন্তু জুলাইয়েই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। তার ছেলে তন্ময়, দুজনই বাপ ছেলে দুজনই এমপি ছিলেন। বাপ ছেলে দুজন, এবং শুধু বাপ ছেলে না, তারা 3 জন, একই পরিবারের 3 জন তারা এমপি ছিলেন। তার ছোট ভাই ছিল হচ্ছে শেখ জুয়েল, সে এমপি। তার ছেলে শেখ তন্ময়, সে এমপি, বাবা তো এমপি অনেক আগে থেকেই। তা শেখ জুয়েলের কথা শোনা যাচ্ছে যে উনি গোপালগঞ্জের সম্প্রতি যেই আওয়ামী লীগের সম্প্রতি যেই কর্মকাণ্ডগুলো হয়েছে এটার নেতৃত্ব দিয়েছে শেখ জুয়েল। তাকে গোপালগঞ্জেই সর্বশেষ দেখা গিয়েছে এই ঘটনার পরপরই সেনাবাহিনীর সাথে ওখানকার, মানে অভ্যুত্থানের পরপরই 5 আগস্টের পরপরই গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, সেনাবাহিনীর উপরে যে আক্রমণের ঘটনা ঘটছে, এটাতে নেতৃত্ব শেখ মারুফ দিয়েছেন, এটাতে শেখ জুয়েল সমন্বয় করেছেন। এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু আওয়ামী লীগের নেতারা এতদিন তারা একটু নীরব থাকলেও এখন কিন্তু তারা আবার জেগে উঠেছে। তারা একটা জিনিস ভাইরাল করার চেষ্টা করছে, স্টার্ট কাউন্টডাউন, স্টেপ ডাউন ইউনুস, মানে জানান দিচ্ছেন তাদেরকে। এটার শুরুটা কিন্তু গোপালগঞ্জ থেকেই, এবং সেই গোপালগঞ্জের নেতৃত্ব দিয়েছেন শেখ জুয়েল। শেখ জুয়েল আবার ছিলেন কিন্তু এই 626 জনের মধ্যে উনিও একজন। আচ্ছা, আরো 2টা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ আছে, লিটন চৌধুরী এবং নিক্সন চৌধুরী। এর মধ্যে একজন হচ্ছে চিফ হুইপ ছিলেন, আর একজন ছিল স্বতন্ত্র হিসাবে কয়েকবার এমপি হয়েছেন। ওনারা 2 জন কই? আমরা যে 9 থেকে 10 জন এমপির কথা বলি, এই এমপিটা হচ্ছে এভাবে হয় যে কোনো সময় নিক্সন চৌধুরী দল থেকে না আসলে তখন উনি আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হয়, মানে অন্য স্বতন্ত্র থেকে এমপি হয়, যার কারণে হচ্ছে দলের এমপি কমে যায় ওদের একজন, কিন্তু উনি এমপি হন। তা আমরা লিটন চৌধুরী এবং নিক্সন চৌধুরীর কথাও শুনেছি যে এর মধ্যে তারাও জুলাইয়ের মধ্যেই একটা পক্ষ নিশ্চিত করেছে যে তারা দেশ ছেড়ে চলে গিয়েছেন, এবং তারা প্রথমে ইন্ডিয়ার পরবর্তী ইন্ডিয়া থেকে হয়তোবা অন্য কোথাও তারা চলে গিয়েছেন, এই ধরনের আমরা সংবাদ আমরা শুনেছি। আচ্ছা, বরিশালের যে মেয়র
বর্তমান মেয়র মানে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এবং উনি কোথায় আছেন এবং তার আগের মেয়র সাবেক মেয়র তারই ভাতিজা সাদিক আব্দুল্লাহ, এই দুজনের কথা শোনা যাচ্ছে যে তারা এখনো দেশেই আছেন, দেশেই তারা তাদের মতো করে আত্মগোপনে আছেন। আচ্ছা, শেখ মারুফের ব্যাপারে কোনো তথ্য আছে? শেখ মারুফ, শেখ জুয়েল এরা কিন্তু খুব মানে কাছাকাছি, মোটামুটি সবসময় তাদের অবস্থানগুলো কাছাকাছি ছিল। এটা আসলে এখন পর্যন্ত ধূম্রজাল যে শেখ মারুফ তার ভূমিকাটা খুব নীরব রেখেছেন, যে উনি আসলে দেশে আছেন নাকি না দেশের বাইরে গিয়েছেন, এটা কেউ স্পষ্ট ওইভাবে করতে পারছেন না। তা আমরা অনুমান নির্ভরও যদি বলি, যেহেতু শেখ জুয়েল দেশে অবস্থান করছেন, সুতরাং তার সমন্বয়ক হিসেবে শেখ মারুফের কথাও বলা যেতে পারে। তো এছাড়া এই ধরেন এমপি মন্ত্রীদের বাইরেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, যেমন ধরেন বিসিবিতে একজন শেখ পরিবারের একজন ছিল, তিনি একটা কমিটির চেয়ারম্যান ছিলেন, বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপরে নানা প্রতিষ্ঠানে শেখ পরিবারের যে আধিপত্য ছিল এবং তারাই তো লুটপাটে নেতৃত্ব দিয়েছে, তাদের নামই লুটপাটগুলো হয়েছে নির্বিঘ্নে। তো এরা কি শেষ পর্যন্ত কেউ বিচারের আওতায় আসবে না বলে মনে হচ্ছে? আসলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কারণ এরা যদি দেশেই না থাকে, এরা যদি পালিয়ে যেতে পারে, তাইলে অন্য দেশ থেকে নিয়ে এসে তাদের বিচার করা এটা আসলে সময় সাপেক্ষ এবং অনিশ্চিত একটা বিষয়। কতটুকু সম্ভব হবে সেটা বলা চলে যে অতটা জোরালো কোনো আবেদন তৈরি করবে না। তা সেই জায়গা থেকে এদের যদি দেশে যাদের কথা বলছি যে তারা দেশে আত্মগোপনে থাকতে পারেন বা আছেন, এ ধরনের মোটামুটি নিশ্চিত আমরা শুনেছি, তাদেরকে যদি এখনই গ্রেফতার করতে পারে, হয়তো তাদের বিচার দেখা সম্ভব, হয়তো বিচারের মুখোমুখি করা সম্ভব। কিন্তু যারা বাইরে গিয়েছেন তারা কিন্তু জেনে শুনেই বাইরে গিয়েছেন যে তারা দেশে থাকলে বিপদে পড়তে পারেন। তার মানে জুলাইয়ে আন্দোলন কেবল মাঝামাঝি অবস্থান, সেখান থেকে ব্যাকফুটেও যেতে পারতো বা আরো সামনের দিকে ত্বরান্বিত যেটা হয়েছে সেটা তো হয়েছেই। ওই সময় কিন্তু এই শেখ পরিবারের লোকজন তারা বুঝতে পেরেছিল যে আমরা দেশে থাকলে বিপদ। তার মানে কোনো ভার্লানেবল অবস্থান তৈরি হলেই শেখ পরিবারের লোকজন তারা দেশে থাকতো না, দেশ ছেড়ে পালাইতো। ঠিক একইভাবে আপনি দেখবেন প্রধানমন্ত্রীর ছেলে জয়, শেখ মানে সজীব অজেদ জয় অন্য সময় আপনি যখনই তাকে দেশে পাবেন, হয়তো মানে অন কাইন্ড অফ গেস্ট হিসেবে দেশে পাচ্ছিলাম আমরা। যখনই দেশের কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল বা নির্বাচনের আগে নির্বাচনের পরে উনি দেশে আসতেন না, উনি শুধু বাইরে থেকে বিবৃতি দিতেন। তার মেয়েকে তো সাইমা ওয়াজেদ পুতুল, তাকে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক যে কিভাবে করা হয়েছে এটা তো আপনি জানেনই। এখন তার পদাধিকার বলে সে নয়াদিল্লিতে অবস্থান করেছেন এবং শেখ হাসিনা সেখানে যাওয়ার পর মানে বাংলাদেশ ছেড়ে পালানোর পরে উনি যখন পালিয়ে ওনার ছোট বোনকে নিয়ে শেখ রেহানাকে নিয়ে ইন্ডিয়াতে গেলেন, ওই সময় কিন্তু নর্মালি তাদের ক্ষেত্রে অন্য কোনো মানুষের সাথে সাক্ষাৎ করা কথা না, কিন্তু এখানে পুতুলের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মায়ের এবং হচ্ছে তার খালার। একইভাবে শেখ রেহানার অর্থাৎ এই বাংলাদেশ, বিশেষ করে এই বাংলাদেশের এর আগের সরকার আওয়ামী লীগ যেটা ছিল, তাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আতঙ্কের নাম ছিল শেখ রেহানা। বলা চলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে তারই হাতে মানে জিম্মি ছিল, এই সেক্টরকে তারই হাতে দেয়া ছিল এরকম। আর ক্ষমতার পার্টটা হয়তো বা শেখ হাসিনা উনি দেখতেন। তা যে কোনো জায়গায় এরকম ছিল যে এই কাজটা করতে হবে, এর জন্য কাকে ধরতে হবে, লন্ডনে যেতে হবে, লন্ডনে হচ্ছে শেখ রেহানা আছেন। তা এই জায়গা থেকে শেখ রেহানা আবার তার মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন লন্ডনেই, তার ছেলে ববি তাকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেটা রয়ের আদলে করা চেষ্টা ছিল, সিআরআই মানে র যেরকম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তাই এরাও বেসিক্যালি হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটা দিয়ে অন্য বাস্তবায়ন যে সেটা মানে র হচ্ছে ওদের রাষ্ট্রীয়, আর এটা হলো তাদের আওয়ামী লীগের একটা রিসার্চ উইং। হ্যাঁ, তাদের কাজ ছিল বিরোধীদের ব্যাপারে প্রপাগান্ডা করা, নেগেটিভ প্রপাগান্ডা করে তাদের ইমেজ নষ্ট করা, আর আওয়ামী লীগের পক্ষে প্রপাগান্ডা করা। এবং এটার জন্য বাংলাদেশের তাদের পক্ষের সর্বোচ্চ মেধাবীদের সর্বোচ্চ পে করে তারা এখানে শত কোটি টাকা এর পিছনে ইনভেস্ট করেছেন।
আর এই টোটালটার মাস্টার মাইন্ড এবং কারিগর ছিলেন হচ্ছে শেখ রেহানার ছেলে ববি। এই ববিও কিন্তু এই সময় যখন দেখছে পরিস্থিতি ঘোলাটে, উনি মাঝে মাঝে আসতেন, কিন্তু উনি কখন দেশে থাকতেন এবং কখন বিদেশে থাকতেন এটা সম্পূর্ণই বলা চলে যে খুব নীরবে থাকতেন, খুব বেশি জনসম্মুখে আসতেন না। উনিও কিন্তু ওই সময় দেশে আসেননি, উনি ওই সময় বিদেশেই ছিলেন। মোট কথা হচ্ছে এরা হচ্ছে সুসময়ের সুবিধাভোগী, সুসময়ের সুবিধা, দুধের মাছি, যারা বাংলা একটা প্রবাদ আছে, তা সুসময়ে এরা সুবিধা ভোগ করেছেন। কিন্তু যখন আওয়ামী লীগ সংকটে পড়েছে বা শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন শেখ রেহানা ছাড়া আর কেউই পাশে ছিল না, আর কেউ পাশে ছিল না। যদিও তার ফ্যামিলির থেকেই 9 জনকে এমপি করেছে, 6 জনকে আপনি নাই দেখেন, কোথাও কোথাও কিন্তু নাই এরা, নাই, এবং এদেরকে খুঁজেও পাবেন না। এবং যদি বিচারের মুখোমুখি হতে হয় তাইলে এদের থেকে আরো অনেক অনেক যোজন যোজন দূরে যারা ছিলেন মাস্টার মাইন্ড গুলো এবং হচ্ছে রাঘব বল যারা, তারা কিন্তু অলরেডি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। তার মানে এই মানুষগুলোই হচ্ছে এখন আস্তে আস্তে বিচারের আওতায় হয়তো আসবে, মানে আসতেছে। এভাবে দেখলাম কয়েকদিনে ওই অনেকজনকেই গ্রেফতার করা হচ্ছে। দ্বিতীয় সারি বা তৃতীয় সারির যারা অপরাধী তারা হয়তো বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, বাট প্রথম শ্রেণীর যারা অপরাধী তারা অনেকটা দেশ ছেড়ে পালিয়েছে, হয়তো তারা বিচারের মুখোমুখি করার সম্ভাবনা তাদের কম, খুবই কম। তো ধন্যবাদ জনাব সুজন মাহমুদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবার শীঘ্রই আপনাদের সামনে হাজির হব খবরের পিছনের খবরের আরেকটি পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।